আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই?
আজকে তো প্রথম রমজান। হ্যাঁ, আব্দুল সালাম বলছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এরপর আশা আক্তার আছেন, আবিদা বিষ্টয় আছেন, শামসুন নাহার, সেবকুন নাহার, শাহনাজ, বুরের শিশির, রোজা রাকিব হাসান, সুবোদে, চায়না আফরিন, মনিরা মণি, শারমিন সুলতানা, নিজুম রাত্রি, এমএসটি জুয়েনা, আব্দুল সালাম স্যার আমার কমেন্ট দিয়ে শুরু করলেন, আলহামদুলিল্লাহ। নুরুন নাহার, নিজুম শারমিন, মনিয়া সুলতানা, কামরুন নাহার, কেয়া, রাজীব সুজন, লিলি আক্তার, রুবিনা আক্তার, এরপর আছেন তোমা সরকার, হাফসা মনি, আরিফুল ইসলাম, ফারজানা ববি, এনি খান, বাপ্পি হোসেন। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আকলিমা আকি, লিলি তালুকদার, সাদিকুল ইসলাম সাদেক, খালিদ সাইফুল আজিজ খান, আসফিয়া আঞ্জুম। আচ্ছা, কয় নম্বর ক্লাস চলে জানেন? বেসিক ম্যাথের স্মৃতি মন্ডল, বেসিক ম্যাথের ক্লাস চলতেছে 39 নম্বর। তাহারিনা সুলতানা তুষি বলছেন 39। বাপ্পি হোসেন, তোমার সরকার, সাদিয়া আফরিন, সাদিকুল ইসলাম সাদিক। স্যার নিবন্ধনের SMS এখন আসুন। SMS দরকার নাই, অ্যাডমিট কার্ড তুলে ফেলেন। ক্লাস 70+, 70-এর মতোই হবে, কারণ অনেক কিছু বাকি আছে। স্যার ধীরে ধীরে পড়াই, সমস্যা নেই, আপনারা শিখান। বলছিলাম 50+ ক্লাস নিয়ে আসলে হচ্ছে না। সুলতান মাহমুদ রশিদ, ম্যাথ ক্লাসগুলো 3:30 থেকে 5টার সময় দিলে। সুলতান মাহমুদ, আসলে সবার কথা চিন্তা করে দিতে হয়তো ভাই। এখন যে টাইমটা, এই টাইমটা পারফেক্ট আমার মনে হয়, রমজান মাস। কারণ আপনি যে টাইমের কথা বলতেছেন 3:30 থেকে, তখন সবারই ক্ষুধা লেগে যাবে। তখন আবার অনেকের আছে যে বাড়ির ইফতারি এগুলা গুছাতে হয়। আপনি তো মানে বাসার যে মেয়ে মানুষগুলো আছে তারাই কিন্তু এগুলা করে, আর এখানে তো বেশিরভাগ স্টুডেন্টই মেয়ে, তো তারা কিন্তু এই কাজগুলো করে। তারা কিন্তু চাইলে বসে থাকতে পারে না, আর এগুলা তাদের করতেও ভালো লাগে। তো এই জন্য ওই টাইমে দেওয়া পসিবল না মনে হয়। এখন ঠিক আছে সবার জন্য। হ্যাঁ, ওই যে রান্না কি করবে, নিজুম রাতে 3য় ধাপের আগে মোটামুটি শেষ করে দিয়ে। মোটামুটি বলতে আমি প্রতিদিনই ক্লাস নেব। নিজুম শারমিন, আমি প্রতিদিন নেওয়ার চেষ্টা করবো, হয়তো 2-1 দিন নিতে পারবো না, আপনারা জানেন। বাট শেষ হবে কিনা আমি এটা বলতে পারি না, কারণ অনেক ম্যাথ বাকি। স্যার নিউ ম্যাথ কবে? নিউ ম্যাথ ঈদের পরে। স্যার আপনি কেমন আছেন? ভালো। 2টা মাস আগে যদি শুরু করতেন তাহলে বইটা শেষ হয়ে যেত। সমস্যা নেই ভাই রে ভাই, বই তো শেষ হবেই। শুনেন, আপনাদের সমস্যা হচ্ছে সামনে যে পরীক্ষা থাকে, মনে করেন যে এই পরীক্ষাতে আমি ফাটিয়ে ফেলবো, আসলে কিন্তু ব্যাপারটা ওইরকম না। আপনি ভালো করে প্রিপারেশন নেন, এই বইটা শেষ করেন, ভালোভাবে শেষ করেন, এরপর পরীক্ষা দিতে চান, ভালোভাবে শেষ করেন, একটা বই শেষ করেন। অন্য কোনো বই আপনাকে শেষ করতে বলতেছি না, ম্যাথের জন্য একটা বই শেষ করেন, তারপর পরীক্ষা দিতে যান। দেখা যাবে যে 25টা ম্যাথ আসলে আপনি 22 থেকে 23টা পারবেন, 20টা ম্যাথ আসলে 18 থেকে 19টা পারবেন, এর বেশি লাগে না। ত্রিকোণমিতি, বীজগণিত এর এই 2 দিন ক্লাস নিলে ভালো হয়। হ্যাঁ, এই টাইমটাই ভালো। সজীব সরকার বলছেন, আনিসুর মিয়া স্যার জব ম্যাথ বই কিনবো না, ওয়েট করতে পারেন, কারণ নতুন এডিশন আসতেছে। এখন কিলিভার কয়েকদিন পর আবার নতুন আসবে, তখন মন খারাপ হবে। আপনি কিলিভার, আমার লাভ। এই বইটা বিক্রি করলে পারায় আমার 40-50 টাকা লাভ হয়ে যাবে। এই বইটা যদি বিক্রি হয়, অথবা আপনি দেখেন এই বইটা যদি লাইব্রেরিতে থেকে যায়, আমার কিন্তু সম্পূর্ণ লস। এই বইয়ের পিছনে যত টাকা কস্টিং হয়েছে সব লস। আপনি কিনলে আমার লাভ, বাট কইতেছি যে যেহেতু নতুন বই আসতেছে, এটা নেওয়ার চেয়ে নতুনটা নেওয়া বেটার হবে না?
রাজীব সুজন বলছে, আসসালাম স্যার, আমাদের ব্যাচের সব পিডিএফ দেওয়ার কথা ছিল, কিন্তু আজ খুঁজে পাচ্ছি না। 2-3টা পিডিএফ দেওয়া আছে, ওই 2-3টার ভিতরে যেগুলা ক্লাস হচ্ছে সবগুলো দেওয়া আছে, শুধু এই জ্যামিতিটা দেওয়া হয় না, জ্যামিতিটা দিয়ে দেবো। আচ্ছা দেখেন, এখন দেখেন এই অঙ্কগুলো আমরা মুখে মুখে করার চেষ্টা করব। কি করার চেষ্টা করব? মুখে মুখে। মুখে মুখে করতে চাইলে কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে। কি রাখতে হবে? কয়েকটা জিনিস মনে রাখতে হবে। এই জিনিসগুলো মনে রাখতে পারলে আপনার আর এই অঙ্ক করতে চিত্রমিত্র কিচ্ছু লাগবে না, জাস্ট মুখে মুখে করে ফেলতে পারবেন। ঠিক আছে? কি কি মনে রাখতে হবে এটা দেখেন। দেখেন আমাদের মানে কি কি মনে রাখতে হবে? মনে রাখতে হবে ত্রিকোণমিতিক অনুপাতগুলো 3, 4, 5। ঠিক আছে? আরেকটা হইতে আছে 5, 12, 13। এই দুইটা মনে রাখলে বাকিগুলো এমনিতেই হয়ে যাবে। কেন হয়ে যাবে? এইটাকে দেখেন 2 দ্বারা যদি গুণ করি একটা অনুপাত পাওয়া যায়, কারণ প্রত্যেকটাকে 2 দ্বারা গুণ করেন 6, 8, 10। আবার এটাকে এই প্রত্যেকটাকে 3 দ্বারা গুণ করেন, দেখেন 9, 12, 15। প্রত্যেকটাকে আবার 4 দ্বারা গুণ করেন 12, 16, 20। প্রত্যেকটাকে 5 দ্বারা গুণ করেন 15, 20, 25। এগুলা কিন্তু সব ত্রিকোণমিতিক অনুপাত। এগুলা সব ত্রিকোণমিতিক অনুপাত। শুধু এই দুইটি আমরা মনে রাখবো, 3, 4, 5, 5, 12, 13, 5, 12, 13। একটু মনে রাখেন, 3, 4, 5, 5, 12, 13, 3, 4, 5, 5, 12, 13। পৃষ্ঠা নম্বর হচ্ছে 386। হ্যাঁ, এই ধরনের অঙ্কগুলো এখন আসলে আমরা করতে পারবো। জাস্ট আমি একটা জিনিস বুঝাই দিব, আপনারা করতে পারবেন। কোন বৃত্তের এত সেন্টিমিটার ব্যাসার্ধ, ব্যাসার্ধটা হচ্ছে অতিভুজ। ব্যাসার্ধটা হবে কি? অতিভুজ। মনে রাখতে হবে, ব্যাসার্ধর পরিবর্তে আমরা ব্যাসার্ধটাকে কি বলবো? অতিভুজ। ব্যাসার্ধ মানে অতিভুজ। এই যে যে দৈর্ঘ্য দেওয়া যাবে, যেটাকে অর্ধেক করলে, যেটাকে অর্ধেক করতে হবে তাহলে ভূমি পাবো। যেটাকে অর্ধেক করলে ভূমি পাবো। যেটাকে সবসময় অর্ধেক করতে হবে। কেন করতে হবে ওইটা আমি বুঝাইতেছি। এই যে আমাদের এটা কেন্দ্র, এখানে যে মনে করেন এটা কত? 24। টোটালটা হচ্ছে 24। এই যে এখান থেকে এটার উপর যখন লম্ব অঙ্কন করবো, দেখেন লম্ব অঙ্কন করবো, এইদিকে 12 চলে আসবে, এইদিকে 12। আর এটা এটার ক্ষেত্রে এটা কিন্তু এই যে 13, অতিভুজ 13, এটা 12। আমাদের বের করতে বলছে লম্ব কোনটা। এটা তো লম্ব, এই যে এটা লম্ব। এইটা কত? তাহলে আমি একটাকে বলছিলাম 5, 12, 13 ত্রিকোণমিতিক অনুপাত। 5, 12, 13 আমাদের কি আছে? 5, এই যে 12, 13 আছে, আরেকটা কি হবে? 5 হবে। তার মানে এই অঙ্কের অ্যান্সার কিন্তু 5। এই অঙ্কের অ্যান্সার কিন্তু 5। আমরা কিন্তু এতটুকু আমরা করব না। লম্ব মানে উচ্চতা, হ্যাঁ, লম্ব তো লম্বই। এতটুকু করব না। আমরা কোন পর্যন্ত করব? আমরা জাস্ট এইভাবে একটা চিত্র অঙ্কন করব। কিভাবে? এই যে সহজ ভাবে এইভাবে। এতটুকু করা দরকার নাই। এই যে ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে অতিভুজ, আর যে দৈর্ঘ্য এত সেন্টিমিটার দেওয়া আছে, যে দৈর্ঘ্যকে অর্ধেক করলে আমরা পাবো কি? ভূমি। এই যে 12। তাহলে 12 আর 13 আরেকটা কি হয়? 5 হয়। তার মানে এটার লম্ব হচ্ছে কত? 5। দেখেন অঙ্ক কিন্তু শেষ। আপনার কিন্তু এই যে এত বড় এইটা ওইটা দড়ি এটা করার দরকার নেই। ক্লিয়ার কিনা? এত কিছু কিন্তু করার দরকার নাই। এগুলো অনেক সহজ, কিন্তু আমরা কিন্তু ছোটবেলায় কিন্তু অনেক কঠিন করে শিখে আসছি। মনে আছে কিনা? দেখেন কত সহজ। এখন আসেন যে এটা অন্য গুলো হবে কিনা। সব সেম নিয়মে হবে ভাই, সব সেম নিয়মে। 58 নম্বরে চলে যাই, দেখেন কি দেওয়া আছে। প্রথমে এইভাবে চিত্রটা ড্র করবেন, চিন্তার কিচ্ছু নাই। 15 সেন্টিমিটার ব্যাসার্ধ, ভালো। এখানে কি বলছে? জ্যার দৈর্ঘ্য এটা, তার মানে কি? জ্যার দৈর্ঘ্যকে অর্ধেক করলে এটা পাওয়া যায়। আর এইটা কত হবে? আরেকটা কিন্তু আসছিল, মনে আছে কিনা? 8, 12, 15 মনে আছে কিনা? আরেকটা 58 নম্বর। 58 নম্বর দেখেন 58 কত হবে? এটা বলেন। 9 হবে, মনে হয় 9 হবে। কারণ হইতেছে যে 3, 4, 5। কেন 9 হবে? দেখেন এইটাকে যদি আমরা 3 দ্বারা গুণ করি কত কত পাই? দেখেন তো, 9,
12 15, তার মানে কত কত হবে, একটা 15 আছে, একটা 12 আছে, আরেকটা কিন্তু 9 হবে, ওইখান থেকে কিন্তু আমরা নিয়ে আসলাম। তার মানে এটার সর্বনিম্ন দূরত্ব বলতেছে, উক্ত যে এর সর্বনিম্ন দূরত্ব বা উচ্চতা কত, 9। এইটা কিন্তু দেখেন এত সহজ একটা প্রশ্ন 2022 সালে প্রাইমারিতে আসছে, এত সহজ একটা প্রশ্ন কই থেকে আসছে বুঝছেন কিনা? এটাকে 2 দ্বারা গুণ করলে অনুপাত পাওয়া যায়, 3 দ্বারা, 4 দ্বারা, 5 দ্বারা গুণ করলে ত্রিকোণমিতিক অনুপাতে আপনি পাবেন। হ্যাঁ, দিনের বেলায় ক্লাস হবে, সুদন রয় জোশ, দিনের বেলায় 12টা থেকে ক্লাস হবে। এখন ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা দেখেন। পরবর্তী চলে গেলাম, প্রত্যেকটা অঙ্ক সেম নিয়মে হবে। এরপরে দেখেন কত সহজ, কেন সহজ দেখেন, এই যে আমি চিত্র আঁকাইলাম, যেভাবে আঁকান কোনো সমস্যা নেই। 13 সেন্টিমিটার ব্যাসার্ধ মানে অতিভুজ এইটা, কেন্দ্র হতে দূরত্ব মানে লম্ব হচ্ছে 5, তাহলে ভূমি কত হবে 5, সরি ভূমি হবে কত 12 হবে না, ভূমি হবে 12। আমাদের বলছে যে এর দৈর্ঘ্য, যে এর দৈর্ঘ্যটা কি ভূমির দ্বিগুণ না হয় না, মনে আছে কিনা? যে যা হবে ভূমির দ্বিগুণ, কেন দ্বিগুণ হয় এইটাও আমি বুঝিয়ে দিই। এই যে এখান থেকে লম্ব আমরা এইটা বলতেছে 13, এটা বলতেছে 5, তাহলে এইটুকু হচ্ছে 12, আবার এইটুকু কিন্তু 12 হবে, এজন্য যে এর দৈর্ঘ্য কিন্তু 24, যে এর দৈর্ঘ্য কত 24, হয়েছে কিনা, ক্লিয়ার কিনা দেখেন। এটা কিন্তু 12 বললে হবে না, যে কিন্তু 24 বলতে হবে, কারণ যখন যে হবে 24, আবার যে থেকে যখন আমরা ভূমি বের করব তখন কিন্তু 12, যে থেকে ভূমি বের করলে 12। এই ম্যাথ গুলা কিন্তু আগে কঠিন করে করছেন, এটা আমি বলতে পারি যে আগে কিন্তু অনেক কঠিন করে করছেন। এরপরে যে অঙ্কটা আছে দেখেন, যে 10 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 6 সেন্টিমিটার দূরত্ব অবস্থিত যে এর দৈর্ঘ্য, এটা আপনারা করবেন, এইটা আপনারা করবেন। এটা একটু আপনারা করেন, দেখি কে কে পারেন। 60 চায়না আফরিন, উনি বলতেছেন যে 16 স্যার জিকে ক্লাস অনেক ভালো হচ্ছে, স্যারকে যদি আরো আগে পাইলে ভালো হতো। ইনশাল্লাহ উনি নিবে এখন থেকে জিকে ক্লাস, টেনশনের কিছু নাই। আমরা এখন থেকে সবচেয়ে বেটার হচ্ছে আপনাদেরকে আমরা টোটালি মানে ফ্রিতে একটা সার্ভিস দিতে যাচ্ছি ঈদের পর থেকে। ঈদের পর থেকে পুরোদমে আপনার ম্যাথ, ইংলিশ, জিকে, বাংলা রেগুলার ক্লাস পাবেন, মানে প্রতিদিনই কোনো না কোনো ক্লাস থাকবে, তাও টোটালি ফ্রিতে থাকবে। আমাদের পেজে ফ্রিতে এগুলা পাবেন, কারণ আমাদের নিউ এডিশনের বইগুলো বের হচ্ছে, ওই বইগুলোর উপরে ম্যাথ, ইংলিশ, জিকে, বাংলা প্রতিদিনই কোনো না কোনো ক্লাস আপনি পাবেন, একদম রুটিন সহকারে দিয়ে দেওয়া হবে। ইভেন কি পরীক্ষাগুলো ফ্রিতে নেওয়া হবে। ম্যাথ, ইংলিশ, জিকে, বাংলা 11 থেকে 20তম গ্রেডের যে কোনো চাকরির জন্য অ্যাডভান্স যে কোর্সটা, অ্যাডভান্স, হ্যাঁ এই কোর্সটা চলবে একদম টোটালি ফ্রিতে। 11 থেকে 20তম গ্রেডের ম্যাথ, ইংলিশ, জিকে, বাংলা আমরা টার্গেট নিব 6 মাসের মধ্যে এই বইগুলোর উপরে টোটালি ফ্রিতে আপনাদেরকে পড়ানোর চেষ্টা করব ঈদের পর থেকে। না, আজকে জিকে ক্লাস হবে না স্যার, ফ্রিতে দেন ঠিক আছে, কিন্তু সম্পূর্ণ কোর্স শেষ করেন না তো। সম্পূর্ণ কোর্স আসলেও আমরা কিন্তু চেষ্টা করি যে শেষ করার জন্য, কিন্তু আসলেও যে বিভিন্ন পারিপার্শ্বিকতার জন্য আসলেও অনেক সময় দেখা গেল যে পারি না সময়ের অভাবে, বাট শেষ করার চেষ্টা করব। হ্যাঁ, এটা গেল একটা। এটা দেখেন, এটা যদি না বুঝে থাকেন আগের মতোই টোটালি দেখেন, এই যে এই জিনিসটাই একই জিনিস, 10 সেন্টিমিটার ব্যাসার্ধ তার মানে অতিভুজ 10, 6 সেন্টিমিটার দূরত্ব তার মানে এটা কত হয় 8 হয়, মনে আছে কিনা? জাস্ট 2 দ্বারা গুণ করে দেন, এই যে 3 4 5 কে 2 দ্বারা গুণ করলে দেখেন কত হয় 6 8 10, এটা হয় না? এখন আমাদের বলছে যে এর দৈর্ঘ্য কত, যে এর দৈর্ঘ্য এই দিকে থাকে অর্ধেক, আবার এই দিকেও কিন্তু এরকম থাকে না চিত্রটা, এই দিকেও থাকে অর্ধেক, তার মানে যে 8 8 16। ক্লিয়ার? 61 নম্বর, বৃত্তটির ব্যাসার্ধ কত সেন্টিমিটার? দেখেন, কোন বৃত্তের 10 সেন্টিমিটার দীর্ঘ যা হতে 12 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত, কয় সেন্টিমিটার দূরত্ব অবস্থিত? 12 সেন্টিমিটার দূরত্ব অবস্থিত বৃত্তটির ব্যাসার্ধ কত? ভালো কথা। এখানে দেখেন, আপনি যদি একটু খেয়াল করে দেখেন, ব্যাসার্ধ মানে কি, অতিভুজটা কত এটা বের করতে বলছে। জ্যা কত? কোন বৃত্তের 10 সেন্টিমিটার দীর্ঘ জ্যা যদি 10 সেন্টিমিটার হয়, ভূমি হবে কত? জ্যা এর অর্ধেক, এইটা হবে 12,
তাহলে 5, 12, 13 শেষ, অঙ্ক শেষ। 5, 12, 13 জাস্ট মাথার মধ্যে একটু এটা রাখতে হবে যে এই অঙ্কগুলো আসলে আমি আর কোনো ই করবো না, মুখে মুখে করে ফেলবো। আমরা ওইভাবে শিডিউলটা সাজাচ্ছি, হ্যাঁ টোটালি, কারণ সামনে আপনার প্রাইমারি বড় একটা সার্কুলার পাবেন, এরপরে নিবন্ধন পরীক্ষা বা যাই হোক এরকম একটা কোর্স আমরা সাজাবো সবার জন্যই। থার্ড আর ফোর্থ এডিশন মাঝে পার্থক্য, সবচেয়ে পার্থক্য হচ্ছে আপনার ডাইজেস্ট বইটাতে। ডাইজেস্ট বইটা টোটালি এমসিকিউ আকার আসতেছে আপনাদের জন্য, এমসিকিউ সবাই খালি চান এমসিকিউ। হ্যাঁ, বইটা একটু সাইজ বড় হচ্ছে কিন্তু এমসিকিউ আকার আসতেছে। বাংলা, জিকে, কম্পিউটার সায়েন্স একসাথে, বাংলা, জিকে, কম্পিউটার সায়েন্স একসাথে, এটা কিন্তু এমসিকিউ আকার আসছে। সবচেয়ে বড় সেন্স হচ্ছে এটা। হ্যাঁ, বেসিক ম্যাথ এখন থেকে দিনের বেলা এই টাইমে হবে। এটা তাহলে কি লাভ দেখেন, এই অঙ্কগুলো কিন্তু আগে কিন্তু অনেক বড় বড় করে করছেন, মনে আছে কি? এখন কিন্তু মানে আপনি করবেন আর আপনার আশেপাশে সবাই খালি তাকিয়ে থাকবে যে কি করে সে। এই যে একই অঙ্ক করে দিতে হবে। বৃত্তের কেন্দ্র হতে এত সেন্টিমিটার দীর্ঘ, জ্যার উপর 5 সেন্টিমিটার হলে ব্যাসার্ধ কত? দেখি কে কে পারেন, এটা চেয়েছে ব্যাসার্ধ, কে কে পারবেন? হ্যাঁ, লিখিত পরীক্ষায় তো বিষয়ভিত্তিক হবে ভাইয়া। ফারজানা ববি বলছেন, হ্যাঁ বাইরে ভাই প্রাইস কত হবে বলতে পারতেছি না, কারণ কাগজের দাম তো ওঠানামা করে। আমরা যেদিন মানে বইটা প্রিন্ট দেবো ওই দিন যে দামে আমরা কাগজ কিনবো, হ্যাঁ ওই দামে আমরা আমাদের চিন্তা করতে হবে, কারণ কাগজের দাম অনেক পার্থক্য। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের দাম খালি বাড়তেছে। এই যে বিদ্যুতের দাম বাড়ছে, বিদ্যুতের দাম বাড়াইছে না, তো গ্যাসের দাম বাড়াইতেছে, তো বিদ্যুতের দাম বাড়লে কাগজের দাম বেড়ে যায়, সমস্যা হয়েছে এটা। আর আমাদের এই যে এই বইটা কিন্তু 290 টাকা করে বিক্রি করছি, জব ম্যাথ বইটা, মানে আমাদের মানে আমরা বলে দিচ্ছি 290 টাকা করে বিক্রি করার জন্য, কিন্তু বেশি বিক্রি করছে। কিন্তু এই সাইজের বই কিন্তু প্রত্যেকটা কোম্পানি 350 টাকা বিক্রি করে। আপনি খেয়াল করে দেখবেন আমাদের এই বইটার পেজ ছিল কত? 550 পেজের হোয়াইট পেজ দিয়ে বইগুলা, আবার সেলাই বাইন্ডিং দিয়ে 350 নিচে কোনো কোম্পানির নাই। আমাদেরটা কিন্তু কি ছিল? 290 টাকা। কারণ আমরা যখন এই বইটা মানে ছাপানো হয় তখন কাগজের দাম যত ছিল ওইটার উপরে আমরা একটা মানে প্রফিট রেখে আমরা এটা ধরছিলাম। পরবর্তীতে গিয়ে দেখি যে এটার কাগজের দাম অনেক বেড়ে গেছে, তখন আমাদের লাভের রেশিও একদম কমে গেছে। কিন্তু এই বইয়ে 290 টাকা কিন্তু এত বড় বই হয় না। কারণ আমরা দেখেন এই বইটা কিন্তু 270 টাকা, নিবন্ধনের বইটা কত পেজের দেখেন, নিবন্ধনের 350 পেজের বই 270 টাকা বিক্রি করতেছি, আর এই বইটা আরো 250 পেজ বেশি, তাই না? 250 পেজ বেশি, বাট বিক্রি করতেছি 290 টাকা। এটা থেকে এটা 20 টাকা বেশি, কারণ আগে দাম ধরা হয়েছিল, এখন এই বই নতুন করে দাম ধরতে গেলে এটা দামি 350 টাকা। সো আগে বলা যায় না। এমসিকিউ থাকলে আমার পড়তে ইচ্ছা করে, এখন তো সবার কথা আছে। যে আইরিন আক্তার অতরা বলছেন আমি 400 টাকা দিয়ে আনছিলাম, কিন্তু আপনি 400 টাকা দিয়ে কিনছেন, ওই টাকা কিন্তু আমরা পাইনি। আমরা কিন্তু আপনার এই বইটা আমরা পাইকারি দিচ্ছি 270 টাকায়, না 265 টাকা আমরা পাইকারি দিচ্ছি। আমরা এই বইটা 265 টাকা পাইকারি দিই। যারা পাইকারি নেয় তারা 5 টাকা লাভ করে খুচরা দোকানদারকে দিয়ে দেয়, যেন তারা 290 টাকা বিক্রি করে। তার মানে খুচরা দোকানদার দেখেন, এরা কিন্তু খুচরা দোকানদার কিনে নিল 270 টাকা দিয়ে, বিক্রি করার কথা 290 টাকা। কিন্তু এই বইটার চাহিদা বেশি থাকার কারণে তারা লাভ করার কথা 20 টাকা। কিন্তু সে যদি 400 টাকা বিক্রি করে থাকে, দেখেন 400 টাকা যদি বিক্রি করে 270 টাকা দিয়ে কিনে, দেখেন 0.3 কয় টাকা লাভ করছে? এক বইয়ে 130 টাকা লাভ করছে, তাই না? এক বইয়ে 130 টাকা লাভ করছে, আর অথচ আমরা বই বের করছি আমাদের লাভ থাকে 30 থেকে 40 টাকা। তো দেখেন আমরা এত কষ্ট করে বইটা বের করলাম, আমাদের লাভ হচ্ছে 30 থেকে
কয় টাকা? 40 টাকা। আর যে দোকানদার শুধু কিনা নিল, আমরা এত বছর পরিশ্রম করলাম একটা বই নিয়ে, এত গবেষণা, এত কিছু করে একটা বই লেখা, আর যে দোকানদার সে জাস্ট বিক্রি করছে 130 টাকা লাভ করে। খেয়াল করে দেখ। এমসিকিউ ছাড়া পড়লে লিখিত পরীক্ষা ভালো করা যায়, কিন্তু পোলাইবান এটা বোঝে না। ঠিক আছে, এটা তো পারবেন আশা করি, নাকি পারবেন না বলেন? করে দিতে হবে। এটা কি ছিল? যে বৃত্তের ব্যাসার্ধ, জাস্ট এই চিত্রের মধ্যে চলে যাবেন, একটা চিত্রই। হ্যাঁ, এটা কি এত সেন্টিমিটার দীর্ঘ জ্যা, যেটাকে অর্ধেক করলে ভূমি পাবে, ভালো কথা। লম্ব 5, তাহলে 5 12, আরেকটা কত হয়? 13। সমকোণী ত্রিভুজের অনুপাত কই? 5 12 13। তো 5 আর 12 পেয়ে গেছি, আরেকটা কি হবে? 13 হবে। সহজ হিসাব। তাহলে ব্যাসার্ধ কত বা অতিভুজ কত? 13। এগুলো যদি এখনো করাই দিতে হয়, কিচ্ছু করার নাই বাইরে ভাই। এই যে এখানে যা আছে এগুলা করবেন। এরপরে আছে যেটা দেখেন, কোন বৃত্তের কেন্দ্রগামী জ্যা এর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে কেন্দ্র থেকে 3 সেন্টিমিটার দূরবর্তী জ্যা এর দৈর্ঘ্য কত হবে? এটা দেখেন, এটা একটু চিত্র আঁকায় এই বুঝাই সরাসরি। এটা কেন্দ্র, এই কেন্দ্রগামী একটা জ্যা আছে, এটার নাম কি জানেন? এটার নাম হচ্ছে ব্যাস। এটার দৈর্ঘ্য বলতেছে, এই সম্পূর্ণটার দৈর্ঘ্য হচ্ছে 10। তাই বলতেছে না, কেন্দ্রগামী জ্যা এর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তার মানে এখানে 5 আছে, এদিকে 5, তার মানে ব্যাসার্ধ কত? এটার ব্যাসার্ধ হচ্ছে 5। ঠিক আছে, ব্যাসার্ধ যদি 5 হয়ে যায়, আমাদের বলছে কেন্দ্র থেকে 3 সেন্টিমিটার দূরবর্তী জ্যা এর দৈর্ঘ্য কত। এই কেন্দ্র থেকে এই যে এই 3 সেন্টিমিটার নিচে আসলাম, এরকম একটা জ্যা অঙ্কন করছি, এই জ্যা এর দৈর্ঘ্য কত? এইটা 3 সেন্টিমিটার দূরে যে জ্যা নিচেরটা দৈর্ঘ্য কত। তার মানে দেখেন এইখান থেকে এই পর্যন্ত কিন্তু এটা ব্যাসার্ধ 5, আবার এইখান থেকে এটাও যদি যোগ করে দেই, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত সব কিন্তু ব্যাসার্ধ। হ্যাঁ, এটাও কিন্তু 5 হয়ে যাবে। এটা 5 হলে এটা যদি 5 হয়, এই সাইডের এটাও 5, তাহলে 3 5, আরেকটা কি হয়? 4 হয়, তাই না? 3 4 5 মনে আছে কিনা? 3 4 5, তার মানে জ্যা এর অর্ধেক 4, আবার এই সাইডেও কিন্তু 4 হবে। 4 দ্বিগুণে কত? 8। দেখেন বুঝছেন কিনা? 4 দ্বিগুণে 8, বুঝছেন কিনা? হ্যাঁ, 4 দ্বিগুণে 8, বুঝছেন কিনা? এটা এমনিতেও আপনি করতে পারতেন, এমনিতেও আপনি করতে পারতেন। কিভাবে করতে পারতেন? এটা জ্যা এর দৈর্ঘ্য না, জ্যা এর দৈর্ঘ্যটাকে অর্ধেক করতে হবে ভূমি। আরেকটা কত আছে? 3, তার মানে আরেকটা কত হয়? 4 হয়। 5 3 4। এটা বলছে যে এই 4টা কি জ্যা এর দৈর্ঘ্য হবে। জ্যা এর দৈর্ঘ্য হলে এই 4টাকে 2 দ্বারা গুণ করে নেন, এই যে 8 হয়ে যায়। এভাবে কিন্তু করতে পারে, চিত্র ছাড়াও করা যায়। 66 নম্বর, 5 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 3 সেন্টিমিটার উত্তর জ্যা এর দৈর্ঘ্য কত? এটা আপনারা সবাই পারবেন। এটা বলেন, আগেরটার এটা একই অঙ্ক, আগেরটার এটা কিন্তু একই অঙ্ক। একটু করেন, এটা একটু ব্রেন খাটান। 64 চলে এসেছে, এটা লাস্ট 8। হ্যাঁ, একই অঙ্ক। সিরাজুল হক বাদন বলছেন 8, তমা সরকার বলছেন যে 8, আসপিয়া বলছেন 8, আব্দুল সালাম বলছেন যে জি স্যার। হ্যাঁ, জি স্যার, ইয়েস স্যার। আল আকসা আখি, আল আকসার আখি, ওনার কমেন্টে এটাকে মনে হয় পড়া হয় নাই, আজকে পড়লাম। লিমা আক্তার বলছেন 8, নুরুন নাহার বলছেন যে 8, অমিত শাহ লার্নিং কিছু জব প্রিপারেশন, বাপ্পি বলছেন যে 8 সেন্টিমিটার, রুবিনা বলছেন 8 সেন্টিমিটার, হাফসা মনি, চায়না আফরিন, তারপরে আবিদা বৃষ্টি, মনিরাম মনি। হ্যাঁ, 3 4 5 হলে যেহেতু যে বলছে 8 হবে। তার মানে দেখেন, এই যে এই নিয়ম থেকে এইগুলোর বাইরে কিন্তু আসবে না। আবারও বলতেছি, এই নিয়ম থেকে যদি যে কোনো চাকরির পরীক্ষায় যাবেন, আপনি কিন্তু প্রশ্ন দেখে উত্তর দিবেন। আপনার পাশে যে আছে সে চিত্র আঁকাবে, এইটা করবে ওইটা করবে, ও বি এত, এ বি এত, কি ও এ এত, এটার দ্বিগুণ করতে হবে, এটা করতে হবে, ওইটা করতে হবে, এগুলো কিছু দরকার নেই, জাস্ট আপনি অ্যান্সার করে আসবেন। না, নিবন্ধন পরীক্ষা আবার কেন শেষ হবে? এরকম তো কিছু এক সময় বলছিল যে এইবারই নিবন্ধন পরীক্ষা নেওয়া হবে না, কিন্তু এখন কিন্তু এটা আর বলা নেই। ক্লিয়ার? তাহলে এখন এনশিওর করেন যে এই নিয়ম থেকে যদি ম্যাথ আসে পারবেন, এটা এনশিওর করেন। বিসিএস
আর প্রাইমারি প্রশ্ন থেকে, বিসিএস প্রাইমারি নিবন্ধনের প্রশ্ন যদি পড়েন আর কিছুই পড়া লাগবে না নিবন্ধনের জন্য। ফারজানা ববি, আর কিচ্ছু পড়া লাগবে না। সহজ লাগছে অঙ্কগুলা? রায়ান আহমেদ রাফসান বলছেন যে পারবেন। যাক, গুড, সবাই খুব ভালো স্টুডেন্ট। আসলে সবার ব্রেনই ভালো, কিন্তু যদি আপনি কাজে লাগান, কাজে না লাগালে তো কাজ হবে না ভাইয়া। বলছে একটি চাকার পরিধি 8 ফিট, 1 মিটার পথ অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে? এই যে পরিধি, পরিধি মানে কি? এই জিনিসটা আমি বারবার বোঝাই, এইভাবে বোঝাই যে একটা চাকা, এটা একটা চাকা, হ্যাঁ, এই চাকাটাকে এই বরাবর কেটে দিলাম, কাইটা সোজা করলাম, মনে করেন যে এতটুকু হইলো, কতটুকু হইলো? এতটুকু, এতটুকু হয়ে গেছে। তার মানে এই চাকাটা যদি একবার ঘুরে, এটা 360 ডিগ্রি, কেন্দ্রে কিন্তু 360 ডিগ্রি উৎপন্ন হয়। এভাবে যদি দাগ দেন দেখেন 360 ডিগ্রি হবে, 90 90 90 90। তো দেখেন এই চাকাটা যখন আমি কেটে দিলাম, তখন সোজাসুজি করলাম, সোজা করলাম, তখন হইলো এতটুকু দূরত্ব। তার মানে চাকা কিন্তু গোলাকার আছে, দেখি এতটুকু মনে হচ্ছে। যখন চাকাটি ঘুরবো দেখেন এটা নিচে আসবে, এটা নিচে আসবে, এবার ঘুরতে ঘুরতে যখন একবার ঘুরে আসবে, তখন কিন্তু টোটাল সে এতটুকু পথ অতিক্রম করবে। কতটুকু? এই যে এতটুকু পথ। এমনি দেখে মনে হচ্ছে যে এতটুকুই চাকা, তা না। একটু চিন্তা করে দেখেন, গাড়ির চাকার দিকে তাকান, অটোর চাকার দিকে তাকান, সাইকেলের চাকার দিকে তাকিয়ে দেখেন সবই গোল, কিন্তু মাঝখানে কাইটা যদি সোজা করেন এটা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে। তার মানে চাকার পথ অতিক্রম করার সিস্টেম কিন্তু এটা, এইভাবে একবার ঘুরলে এতটুকু গেল, তারপরে আবার যখন আরেকবার ঘুরবে তখন দেখেন এতটুকু চলে আসছে, তাই না? এতটুকু 3বার যখন ঘুরবে, এইভাবে কিন্তু একটা চাকা তার দূরত্বগুলো অতিক্রম করে, হ্যাঁ, এইভাবে। এখন আসেন যে আমাদের এই অঙ্কটা কি বলছে, যে কি বলছে যে একটি চাকার পরিধি 8 ফুট, 1 কিলোমিটার পথ অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে? আমাদের কতবার ঘুরবে? ফুট। এখানে কিন্তু আমাদের কিলোমিটারটাকে আগে ফুটে নিতে হবে, কিলোমিটারটাকে আগে কিসে নিতে হবে? ফুটে নিতে হবে। এখন ফুটে নিতে হলে আমাদের কি করতে হবে? খেয়াল করে দেখেন যে 8 ফুট বলছে না, তার মানে 1 কিলোমিটার, 1 কিলোমিটার, এই যে 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার, ঠিক আছে? এখন আবার 1 কিলোমিটার সমান 1000 মিটার, আবার এই 1000টাকে কত দ্বারা গুণ করলে, কত দ্বারা গুণ করলে ফুটে চলে যায় 3.28, কারণ 1 ফুট 1 মিটার সমান 3.28। এই যে এটা যখন 3 কারণ 1 মিটার সমান 3.28 ফুট, তার মানে এত মিটার সমান, এটাকে 3.28 দ্বারা যখন গুণ করে দিলাম এটা কিন্তু ফুটে চলে গেল। তার মানে দেখেন এখানে এটাকে যখন 1000 দ্বারা গুণ করে দেব, তখন দশমিক কিন্তু কয় গড়? 3 গড় ওই দিকে চলে যাবে। এই যে এটা 3280 ফুট হয়ে গেল। দেখেন এখন চাকার পরিধি এত, চাকাটার পরিধি এত, এই যেটাকে বলছিলাম, এই যে চাকার পরিধি বা এই যে চাকা, এই যে সম্পূর্ণটার দূরত্ব, এটাকে যখন কেটে দিলাম, সোজা করলাম, এইটার এত ফুট, মনে করেন এটা কত? 8 ফুট। একবার ঘুরলে সে এতটুকু দূরত্ব যাচ্ছে। এখন এত ফুট যাচ্ছে, 8 ফুট, তাহলে এত ফুট, তাহলে আমরা বলতে পারি না কতবার ঘুরবে? দেখেন দেখেন এত ফুট যায় একবার ঘুরে, অতএব 1 ফুট যাবে 1/8, অতএব টোটাল কত? 3280 ফুট, 3280 ফুট যাবে, তাহলে অবশ্যই বেশি। তো 3280 ভাগ 8, এই 4 8 32, 8 যায় 1 বার 10, এতবার। টোটাল কতবার ঘুরবে? এতবার ঘুরবে। একদম সহজ বিষয়, একদম সহজ বিষয়। কেউ কেউ বলতেছেন মনে হয় যে কিছুই পারি না বাইরে, ভাই কিছুই পারেন না। এখন যদি চিন্তা করেন কতদিন আগে সার্কুলার হয়েছে, তখন তো আর এগুলো পড়ার নাই, তখন তো খালি সময়গুলো হেলায় হেলায় নষ্ট করছেন, তাই না? এরপর আছে যে 32তম বিসিএস আছে, একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে, 1 সেকেন্ডে চাকাটি কতবার ঘুরবে? এখানে কিন্তু কত ডিগ্রি ঘুরবে এটা পরে আসি আমি। প্রতি মিনিট মানে কত? 60 সেকেন্ড, যেহেতু সেকেন্ডে নিতে হবে, 60 সেকেন্ডে ঘুরে কয়বার? 90 বার, ঠিক আছে? অতএব 1 সেকেন্ডে ঘুরবে দেখেন 90/60, এতবার, 0 0 কাটা, 3 3 9, 3 9, তার মানে 1 সেকেন্ডে চাকাটি ঘুরে এতবার। এখন খেয়াল করে দেখেন একটা গাড়ির চাকা যখন একবার ঘুরে, আবারও বলতেছি এই চাকাটা যখন একবার ঘুরবে, হ্যাঁ, তখন কত ডিগ্রি অতিক্রম করে?
90 90 90 360 ডিগ্রি। একবার ঘুরলে এটা 360 ডিগ্রি অতিক্রম করে, তাহলে 360 ডিগ্রি অতিক্রম করতেছে একবার ঘুরলে। তাহলে টোটাল ঘুরতেছে কতবার? এতবার ঘুরলে কতটুকু যাবে জাস্ট এটা দ্বারা গুণ করে দেন, মানে যতবার ঘুরলো এতবার ঘুরছে। তাহলে একবার ঘুরলে যদি 360 ডিগ্রি যায়, এতবার ঘুরলে কতটুকু যাবো জাস্ট ওইটা দ্বারা গুণ করে দেন। এটা এটা কাটা দেখেন, 180 3 18 কত 54, 540 ডিগ্রি। এটা কিন্তু 540 ডিগ্রি, ডিগ্রিতে বলার কারণে এটা। হ্যাঁ, একই একটি গাড়ির চাকা প্রতি মিনিটে এতবার ঘুরে, চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে করেন এটা। প্রাইমারিতে 2019 আসছে, নিবন্ধনে 2013-তে, আনসার ও বিডিপি সার্কেল এট 210-এ আসছে 2015-তে। এটা করেন। তাহমিন আফরিন বলছেন 360, তমা সরকার বলছেন 300, নিজিম রাত্রি বলছেন 360। দেখি এটা আসলে 360 হয় কিনা। দেখেন প্রতি মিনিট আগের মতোই, প্রতি মিনিট মানে কি 60 সেকেন্ডে ঘুরতেছে কত 12 বার, 1 সেকেন্ডে ঘুরে 12/60 কি হলো, ও 5 সেকেন্ডে ঘুরবে কতবার, তাহলে 5 সেকেন্ডে এই যে 60। তো এটা কিন্তু একবার হয়, একবার। তো একবার ঘুরতেছে, একবার ঘুরলে কত ডিগ্রি যাবে আমরা আবার বুঝলাম, একবার ঘুরলে 360 ডিগ্রি, যেহেতু একবার ঘুরতেছে কতবার 360 ডিগ্রি, তাই না? টোটাল 360 ডিগ্রি ঘুরবে, এখানে তার কিছু বলার নাই, যেহেতু একবার ঘুরছে 360 ডিগ্রি সে ঘুরবে। এগুলো করার লাগে না, তারপরে করাই দিলাম। এরপর আছে একটা চাকার পরিধি এত মিটার, 80 কিলোমিটার যেতে চাকাটি কতবার ঘুরবে পারবেন? চাকার পরিধি একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, ওই যে প্রথমটাতে করছিলাম, মনে আছে কিনা? 80 কিলোমিটারটাকে মিটার নিতে হবে, আর কিছু নেই, এটা মিটার দেওয়া আছে। হ্যাঁ, পরিধি এত মিটার, 80 কিলোমিটার সমান কত মিটার হবে? 80 কিলোমিটারটাকে যদি মিটারে নিয়ে যাই, 80 ইন্টু 1000, তার মানে 80-র পরে কয়টা শূন্য? 4টা শূন্য। এত মিটার, এত মিটার যেতে কয়বার ঘুরবে? একবার ঘুরলে যায় 5 মিটার যায়, এই যে 5 মিটার যায় একবার ঘুরবে, অতএব 1 মিটার যাবে 1/5, অতএব 80 মিটার, 80,000। এক নিচে হচ্ছে 5, 5 ষোলো 80, কত 16,000 হয় না? 16 বার হয়, যাই হোক একটা হবে এরকম। এগুলো সহজ, ওই আগের প্রথম যে অঙ্কটা করেছিলাম এটা সেম নিয়ম, তারপরটাও একই নিয়ম, 16,000 হবে এটা। হ্যাঁ, এরপরে যে অঙ্কটা আছে ওইটা কিন্তু সেম, 69। দেখেন 69 বলছে একটি চাকার ব্যাস এত মিটার, চাকার ব্যাস, যে ব্যাস থেকে আমাদের আগে পরিধি বের করে নিতে হবে। ব্যাস যদি এত মিটার হয়, দেখেন এই ব্যাস যদি এত মিটার হয়, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 2.1 মিটার। কারণ কেন? ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। এখন চাকার পরিধি কত? এই চাকাটার পরিধি, কারণ একবার ঘুরলে তো পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, এটা বারবার বলতেছি। 2 ইন্টু পাই ইন্টু আর এর মান 2.1, এরপরে 2 ইন্টু পাই এর মান কত? 22/7 ইন্টু 2.1। এটা করলে কত আছে? নিচে একটা 10 চলে আসবে, এই যে এটা দশমিকটা তুলে দিলে নিচে কিন্তু একটা 10 চলে আসে। এই দশমিক তুলে দিলে 3 7 21, 5 দ্বিগুণে 10, 66/5। এতবার চাকাটা ঘুরতেছে কতবার? এতবার। টোটাল ঘুরতেছে কতবার? না, একবার ঘুরলে যায় এতটুকু। পরিধি, পরিধি মানে কি? একবার ঘুরলে এতটুকু দূরত্ব অতিক্রম করে, কত? এত। তার মানে আমরা বলতে পারি 66/5 মিটার যায় একবার ঘুরে। কয়বার? একবার ঘুরে। অতএব 1 মিটার যাবে, দেখেন 5টা উপরে চলে যাবে, ইন্টু 1 নিচে হচ্ছে 66। আমাদের টোটাল কত মিটার যাইতে হবে? 330 মিটার। 330 মিটার যাবে, 5 ইন্টু 1 ইন্টু 330, যা আসবে কোনো কথা নাই। এটা থেকে আপনি করে ফেলবেন যে কতবার আসতেছে। এগুলা সহজ জিনিস, এগুলা কিন্তু কঠিন কিছু না। আবার বলতেছি, এই যে একটা অঙ্ক আছে, একটি গাড়ির সামনের চাকার পরিধি এত মিটার, পিছনের চাকার পরিধি এত মিটার হলে গাড়িটি কত কিলোমিটার গেলে সামনের চাকা পিছনের চাকা থেকে এতবার বেশি ঘুরবে। এই ধরনের অঙ্ক খালি দেখবেন যেগুলো এইরকমই আসে। এই সামনের চাকা আর পিছনের চাকার পরিধির পার্থক্য কত? 1 মিটার। তাহলে বরাবর 3টা সংখ্যা গুণ করে দিবেন, 4 5 ইন্টু লাস্ট আছে 200।
4 5 কত 20, 20 ইন্টু 200, তার মানে টোটাল কত 2000। এটা কিন্তু মিটার, আমাদের অ্যান্সার কিন্তু চেয়েছে কিলোমিটার। দেখেন আমরা জানি যে মিটারটাকে না সরি 4000, তাই তো বলতেছি 4000, কারণ গুণ করে দিলে তো মিটারটাকে কিলোমিটারে নিতে হলে কয় দ্বারা ভাগ করতে হয়, 1000 দ্বারা ভাগ করতে হয়, এত কিলোমিটার। এই যে 1000, 4 কিলোমিটার। ঠিক আছে, পরবর্তীতে যাই। 71 নম্বরটা আপনারা করবেন, এই যেটা আপনারা করেন দেখতে পারেন কিনা। একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি এত মিটার, পিছনের চাকার পরিধি এত মিটার। গাড়িটি কত পথ গেলে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কত 100 বার বেশি ঘুরবে? এটা করেন 1 নম্বর, প্র্যাকটিসের 1 নম্বরটা করেন। রমজানে কয়টা? রমজানে 12টা। হ্যাঁ 12টা থেকে, আমরা সবাই তো বলে দিচ্ছি আগে, রমজানে ক্লাসগুলো 12টা থেকে হবে, 12টা থেকে। বারোশো মিটার, এখানে কিন্তু 1200 মিটার, হ্যাঁ 1200 মিটার আছে, 1200 মিটার। যেহেতু এখানে অ্যান্সারে কিছুই বলা নাই, তো মিটার 1200 মিটার দিয়ে দিবেন, তাই হবে। 1.2 কিলোমিটার যদি আসে, এখানে তো আসলে কি দেওয়া আছে কোনটা, এটা কি, যদি এটা যদি কিলোমিটার দেওয়া থাকে, মনে করেন এটাও কিলোমিটার, এটাও কিলোমিটার, এটাও কিলোমিটার, তাহলে 1.2 হবে। আর যদি কিছু না দেওয়া থাকে তাহলে 1200 দিলে সমস্যা নেই, 1200 অ্যান্সার হবে, কারণ 1200 মিটার, তার মানে কিছু না দিলে বুঝতে হবে যে এগুলো যেহেতু মিটার আছে, এটাও মিটার আছে। ওকে, বলছে একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল এত এত সেন্টিমিটার, বৃত্তটির বৃহত্তম জ্যা। বৃহত্তম জ্যা মানে কি? বৃত্তের বৃহত্তম জ্যা, এটা বারবার দেখাইতেছি। বৃত্তের বৃহত্তম, এই যে বৃত্ত কেন্দ্র দিয়ে যেটা যায় এটাকে বলা হয় ব্যাস অথবা বৃহত্তম জ্যা, এটাকে বলা হয় বৃহত্তম জ্যা। তার মানে আমরা যদি ব্যাসার্ধ পাই, ব্যাসার্ধের দ্বিগুণ তো এটা আর, এদিকেও আর, তো আমাদের বলছে বৃত্তের পরিধি, আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি হচ্ছে 2πr। অপরিধি তো না, হ্যাঁ পরিধিটা। আর বৃত্তের ক্ষেত্রফল কত? আর ব্যাসার্ধ πr²। এখন খেয়াল করে দেন পরিধি কত মিটার? 132, আর ক্ষেত্রফল কত? 1386। এখন খেয়াল করে দেখেন, এখানে পাই আছে, এখানে পাই আছে, ভাগ করলে পাই, এখানে একটা আর এখানে দুইটা, আর আমরা যদি ভাগ করে দিই, এই যে πr², বড়টাকে যদি ছোট্ট দ্বারা ভাগ করে দিই 2πr, এই যে বড় কত 1386, এটাকে ভাগ করে দিলাম, মানে এটাকে এটা দ্বারা ভাগ করলাম 132। তাহলে খেয়াল করে দেখেন এখানে কিন্তু পাই পাই আপনি বাদ দিতে পারেন, এখানে উপরে দুইটা আর আছে, নিচে একটা আর আছে, কাটাকাটি গিয়ে r/2 থাকবে। আর এইদিকে এটা যদি কাটাকাটি করেন কত আসবে? এটা আসতেছে হ্যাঁ 10.5 যদি কাটাকাটি করেন আর কি। তারপরে আর এর মান আসতেছে 21, বরাবর 21। এখন আর এর মান দেখেন, এইদিকে 21, এইদিকে 21, আমাদের চেয়েছে কি বৃহত্তম জ্যা। 21 + 21 এর মান কত? 42। কালকে করাইছি তো, এটা মুখস্থ হয়ে গেছে ক্যালকুলেশন। এরপরে বলছে একটি বৃত্তের ব্যাস এত মিটার হলে বৃত্তের পরিধি কত? এটা কিন্তু নিবন্ধন পরীক্ষা আসছে, বৃত্তের ব্যাস এইটা, তাহলে ব্যাসার্ধ আর এর মান কত? 13 না, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, তো বৃত্তের পরিধি কত? পরিধির সূত্র কত? 2πr। এখন খেয়াল করে দেখেন 2 × π × r এর মান কত? 13, তার মানে হচ্ছে 26 পাই। ক্লিয়ার? এগুলো সহজ, এজন্য দ্রুত করতেছি। এরপর আসেন, এত সেন্টিমিটার বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল কত? দেখেন এটা ব্যাস দিছে, এটা ব্যাস যদি এটা হয়, এই বৃত্তের ব্যাসার্ধ আর কত হবে? 7। ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের সূত্র কি? πr², পাই তো আছে, r² মানে 7², আর পাই এর মান কত? 22/7। দেখেন, আর এই 7²টা কি লিখতে পারি? 7 × 7, এই 7 7 কাটা দেন, 7 × 2 = 14, 4 154। এগুলা সহজ, এগুলো এমনিতেই পারবেন। হ্যাঁ, এরপরে বলছে যে একটি বৃত্তের ব্যাস এত একক হলে বৃত্তটির ক্ষেত্রফল, এটা আপনারা করেন, আগের অঙ্ক আর এটা একই অঙ্ক। দেখি 74 নম্বরটা আপনারা করবেন, আর অনেক অঙ্ক আছে দেখা যায়। 74 নম্বরটা আপনারা করবেন, পারা যাবে? না, বাস্তব সংখ্যার ক্লাস হয় নাই, হবে 64 পাই। অমিত শাহ বলছেন 64 পাই, আর দুই একজনের অ্যান্সার দেখি। তাসমিন বলছেন 64 পাই, তার মানে 64 পাই হবে বি। হ্যাঁ 64 পাই হবে এটার অ্যান্সার, এটা আমি করে দিই, একই অঙ্ক।
এই অঙ্কটা একটু বুঝতে হবে। দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলো, এরকম এই অঙ্কটা বুঝতে পারে একদম সহজ। একটা বৃত্ত, এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে এটা, সুন্দর একটা কেন্দ্র দিলাম। আরেকটা বৃত্ত, এরকম ছোট একটা বৃত্ত, এই যে অন্তঃস্পর্শ করছে তো, মানে ভিতরের সাইড থেকে স্পর্শ করছে। আরেকটা বৃত্ত, এটা এই বৃত্তের কেন্দ্র হইতেছে এটা, মানে দুইটা বৃত্ত, দুইটা বৃত্তের কেন্দ্র এটা। এখন বলতেছে এই যে দুইটা বৃত্তের, একটা বৃত্তের কেন্দ্র কিন্তু এটা, আর একটা বৃত্ত এটার ভিতরেই, এটা বুঝতে হবে। কেন্দ্র দুইটার দূরত্ব, এই যে এই কেন্দ্র থেকে এই কেন্দ্রের যে দূরত্ব, এটা কিন্তু বলতেছে 2। দেখেন কেন্দ্র দ্বয়ের দূরত্ব, তার মানে এইটা একটা কেন্দ্র, এটা একটা কেন্দ্র, এই দুইটা কেন্দ্রের দূরত্ব হচ্ছে 2। এখন বলছে বৃহত্তর বৃত্তটির ব্যাসার্ধ, এই পর্যন্ত তো কেন্দ্র দুইটার দূরত্ব। এখন এই দেখেন বড় বৃত্ত কোনটা, এটাকে যদি এখান থেকে যোগ করি, এটা কি ব্যাসার্ধ না? ব্যাসার্ধ কিন্তু 6 সেন্টিমিটার। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা কিন্তু এইখানে যে বিষয়টা লক্ষ্য করতে হবে, এই যে এইখান থেকে আমরা যদি এই পর্যন্ত, তো আপনার এই যে লাল লালটুকু কিন্তু দেখেন, এইটাও কিন্তু আবার ব্যাসার্ধ, বড় বৃত্তের ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত গেলাম, তার মানে এইটাও কিন্তু বড় বৃত্তের কি ব্যাসার্ধ, এইদিকে গেল। তার মানে এই সম্পন্নটার নীলটুকু যেটা বললাম, এই সম্পদটার ভ্যালু কিন্তু 6 সেন্টিমিটার, যেহেতু এইটাও ব্যাসার্ধ, এইটাও ব্যাসার্ধ, আবার এই দিকে টানলে এটাও কিন্তু 6 সেন্টিমিটার হবে ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত গেলাম। এখন খেয়াল করে দেখেন, একটা জিনিস মনে রাখবেন, জাস্ট এই টোটালটা হইতাছে 6। আমাদের বলছে ছোট বৃত্তটার ব্যাসার্ধ কত, মানে এই যে এইখান থেকে শুধু এই যে এইটুকুর দৈর্ঘ্য কত, এইটুকুর দৈর্ঘ্য কত আমাদের এটা চাইছে। এখন খেয়াল করে দেখেন, এই সম্পূর্ণটার এখান থেকে একদম এই পর্যন্ত দৈর্ঘ্য 6, আবার এই লালটুকু, শুধু যে লালটুকু যে আমরা দেখতেছি, এইটুকুর দৈর্ঘ্য কিন্তু 2, এই কেন্দ্র থেকে এই পর্যন্ত 2। তাহলে এই সম্পূর্ণটা থেকে এই 2 যদি বাদ দিয়ে দিই, দেখেন সম্পূর্ণটা দৈর্ঘ্য 6, শুধু এই লালটুকুর দৈর্ঘ্য হচ্ছে 2, তাহলে এই যে এটা কি কালার বলে, বেগুনি কালার। এই বেগুনি কালারটার দৈর্ঘ্য কত হবে, 4। এইটাই কিন্তু ছোট বৃত্তের দেখেন ব্যাসার্ধ, কারণ এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটা কিন্তু ছোট বৃত্তের ব্যাসার্ধ। আর বড় বৃত্তের ব্যাসার্ধ এখান থেকে এই পর্যন্ত। দেখেন এটা বুঝছেন কিনা, এটা বোঝার একটা জিনিস আর কিছুই না, এটা বোঝার একটা জিনিস আর কিছুই না। 76 নম্বর, বৃত্ত চতুর্ভুজের বিপরীত, এগুলা পড়াবো না। একটি বৃত্তকলার ক্ষেত্রফল এত হলে উহার ব্যাস কত? 77। বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, দেখেন বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। এটা কিন্তু ক্ষেত্রফল, আর এইটার ভ্যালু দেওয়া আছে 314। এটা কিন্তু পাই আর স্কয়ারের ভ্যালু দেওয়া আছে কত? 314। এইখান থেকে খেয়াল করে দেখেন, পাই আর স্কয়ার, তাই না? তার মানে আমরা কিন্তু বলতে পারি যে পাই আর স্কয়ার যেহেতু এটা, তো এখান থেকে আর স্কয়ার ইকুয়াল আর এর মানটা আমরা বের করব 14। এই পাইটা কিন্তু নিচে, তার মানে এখানে খেয়াল করে দেখেন 314, পাইয়ের পরিবর্তে লেখা যায় 3.14 বা 16 আপনি দিতে পারেন। এটা যদি তুলে দেন, দেখেন এটা তুলে দিলে 16 আপনি দিতে পারেন, কোনো সমস্যা। এটা যদি তুলে দিই, এইখানে একটা 1 হবে, তাই না? আর 2 ঘর আছে, 2টা শূন্য দিলাম। আরো কিন্তু ভ্যালু আছে, আমরা একটু নিয়ে কাজ করি। এটা কাটা যাবে, থাকতেছে 100। তার মানে আর স্কয়ার, খেয়াল করে দেখেন, আর স্কয়ার ইকুয়াল 100, আর ইকুয়াল কত? √100, আর এর মান কিন্তু 10। তাহলে ব্যাস কত? আমরা ব্যাসার্ধ পেলাম, এই দেখেন এই অর্ধেক পাইছি 10, আর ব্যাস কত? সম্পূর্ণ না, এই দিকেও কিন্তু 10 আছে, তার মানে ব্যাস হচ্ছে কত? 20। এই বৃত্তের ব্যাস হচ্ছে 20 সেন্টিমিটার। বুঝছেন কিনা? রিপন শেখ বলছে যে ঘুম ধরছে। ভাই রে ভাই, অঙ্কই শেষ, ঘুমাবান, সমস্যা নেই। একটি বৃত্তের ক্ষেত্রফল এত মিটার, পরিধি এত মিটার হলে ব্যাসার্ধ কত? এটা আপনারা করতে পারবেন, কিন্তু কতবার আসছে, নিবন্ধন পরীক্ষায় আসছে 2010-এ, তারপরে আনসার বিটিভিতে আসছে 2010-এ, সড়ক জনপদ অধিদপ্তর আসছে 2010-এ, মানে 2010-এ এই অঙ্কটা অনেক জায়গায় আসছে। এটা এর আগে কিন্তু আমরা কইরে আসছি, মনে আছে কিনা? বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল পাই আর স্কয়ার ইকুয়াল কত? 16, আর পরিধি 2 পাই আর, এটা দেওয়া আছে কিন্তু 8। এখন আসেন, আমরা একটু আগে কিভাবে বলছিলাম যে এই অঙ্ক আসলে বড়টাকে ছোট দ্বারা ভাগ করলে অ্যান্সার কিন্তু চলে আসে। এই যে ইকুয়াল কত? 16/8। সহজ, আরো পাই পাই কাটা যাবে, উপরে 2টা আর ছিল, একটা আর থাকবে, নিচে 2, এখানে হচ্ছে 2, তার মানে আর এর মান হচ্ছে কত? 4। এগুলো আসলে করাই দেওয়ার দরকার ছিল না, এটা করাই দেওয়ার দরকার ছিল না। বেশি করাই দিলে সমস্যা, কারণ হচ্ছে যে আপনি নিজে প্র্যাকটিস করবেন না কিছু, যে ভাই সব করাই দিতেছে,
একটি বৃত্তাকার মাঠের ব্যাস এত মিটার, মাঠের বাইরে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তা সহ মাঠটির ক্ষেত্রফল কত? বৃত্তাকার মাঠের ব্যাস বৃত্তাকার একটা মাঠের ব্যাস আছে। তো বৃত্তাকার মাঠের ব্যাস যদি এত হয় তাহলে মাঠটার ব্যাসার্ধ কত? আর এর ভ্যালু কত হবে? 13। এখন মাঠের বাইরে 2 মিটার চওড়া একটা রাস্তা আছে মাঠের বাইরে, তার মানে এটার সাথে কিন্তু 2 যোগ হয়ে যাবে, তাহলে রাস্তা সহ ব্যাস কত, ব্যাসার্ধ কত? এখন তো রাস্তা সহ যদি চিন্তা করি বৃত্তের ক্ষেত্রে, রাস্তা সহ ব্যাসার্ধ হচ্ছে 15, এটা না? এখন বলছে রাস্তা সহ মাঠটির ক্ষেত্রফল, মাঠের ক্ষেত্রফল কত? এই বৃত্তাকারই তো জিনিসটা, এটার ব্যাসার্ধ হয়ে গেল 15, তাই না? এই দেখেন, আপনি কিন্তু বলতে পারেন যে ভাইয়া যখন আমরা করতাম আয়তক্ষেত্র বা এই ধরনের অঙ্ক করতাম তখন তো আমরা 2 দিকে, মানে 2 থাকলে আমরা 4 যোগ করতাম, এদিকে 2 এদিকে 2, এটা কিন্তু ওইটা হয় নাই। কেন হয় নাই? দেখেন এই পর্যন্ত মনে করেন ছিল 13, আর একটা রাস্তা আছে বৃত্তাকার মাঠের বাইরে একটা রাস্তা আছে যার দৈর্ঘ্য যে এইটুকু, রাস্তাটুকুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। আমরা কিন্তু ব্যাসার্ধ নিয়ে কাজ করতেছি, ব্যাসার্ধ নিয়ে কাজ করাতে দেখেন শুধু 2ই কিন্তু বৃদ্ধি পাইছে, 13-র সাথে এদিকে 2 বৃদ্ধি পাইছে, এদিকে 2 কিন্তু আসে নাই। দ্যাটস ওয়াই এখানে 13-র সাথে শুধু 2 যোগ করছে, কিন্তু চতুর্ভুজ রিলেটেড অঙ্কের ক্ষেত্রে যদি 2 মিটার বৃদ্ধি পায় রাস্তার দৈর্ঘ্য 2 মিটার, যে কয়টা হবে তার দ্বিগুণ লিখতে হয়, ঠিক আছে? এখন দেখেন যে এই বৃত্তের ক্ষেত্রফল চেয়েছে, তাই না? রাস্তা সহ ক্ষেত্রফল, তাহলে রাস্তা সহ ব্যাসার্ধ কত হচ্ছে? 15। রাস্তা সহ ব্যাসার্ধ 15, রাস্তা সহ ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, পাই ইন্টু আর এর মানটা কত? 15, এখানে হয়ে যাবে তাহলে 15 স্কয়ার, তাহলে পাই ইন্টু 15, 15 মনে হয় 225, ঠিক আছে? তার মানে 225 পাই, এটা বুঝছেন কিনা? 225 পাই কেন হইলো? একদিকে যোগ হইলো, বৃত্তাকার অঙ্ক হইলে একবারই যোগ হবে রাস্তা, আর যদি আয়ত মানে আপনার আয়তক্ষেত্র বলেন, বর্গক্ষেত্র বলেন বা চতুর্ভুজ রিলেটেড 4টা বাহু যদি থাকে তাহলে ওই ক্ষেত্রে 2 দিকে যোগ হবে। ক্লিয়ার? এরপর আছে বৃত্তকলার ক্ষেত্রফলের সঠিক সূত্র। বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে θ/360 পাই আর স্কয়ার, এটা সরাসরি সূত্র, এটা মনে রাখবেন, এটা নিবন্ধন পরীক্ষা আছে। এখন এটা দিয়ে একটা অঙ্ক আছে যে লাস্ট যে অঙ্কটা, একটি বৃত্তের ব্যাসার্ধ এত, বৃত্তকলা এত সেন্টিমিটার, বৃত্তকলার কেন্দ্রে এত ডিগ্রি কোণ উৎপন্ন হলে থিটার মান দেওয়া আছে। তার মানে সূত্রটা কি? দেখেন ওই সূত্রটার মধ্যে বসা দিলাম, θ/360 পাই আর স্কয়ার, এটা কিন্তু বৃত্তকলার ক্ষেত্রফল। এখন দেখেন থিটা এর মান কত দেওয়া আছে? 75 ডিগ্রি, নিচে হচ্ছে কত? 360 ইন্টু পাই ইন্টু আর এর মান কত? 14 স্কয়ার। এটা থেকে ক্যালকুলেশন করে আপনি এখানে যদি ক্যালকুলেশন করেন, এই যে 75/360, ঠিক আছে? পাই এর মান কত? 3.1416 আর 14 ইন্টু 14। এখন আপনি এটা যেভাবে ইচ্ছা সেভাবে কাটাকাটি করে এটার ভ্যালুটা নিয়ে আসবেন। এটার ভ্যালু আসতেছে 128 পয়েন্ট সামথিং আর কি, এটা নিয়ে আসবেন, এটা আপনি 128 পয়েন্ট সামথিং। এই ছিল মোটামুটি বৃত্ত রিলেটেড যে ম্যাথগুলো ছিল। এরপরে এখন বলেন এখন তো আমাদের মানে বাংলা বাজার যে অফিস আছে ওইখানে তো আমি বসি না, ওইখানে আমাদের ম্যানেজার আছে আর লোক আছে, ওরা কাজ করে। আর আমি এখন যে অফিস আছি এটা কিন্তু টাঙ্গাইলে। হ্যাঁ, এখন দেখেন এরপর আছে পরিমিতি শুরু হবে। হ্যাঁ, এখন কি পরিমিতি শুরু করব নাকি অন্য কোনো অধ্যায় শুরু করব? বলেন কোনটা করবেন? আগামীকাল? হ্যাঁ ক্লাস হবে, আগামীকাল ক্লাস হবে, ক্লাস হবে 12টা থেকে। যেদিন হবে না আমি বলে দেবো, ক্লাস কিন্তু 12টা থেকে, আগামীকাল ওই 12টা থেকে দুপুর 12টা। কি করা? পরিমিতি করাবো না? ওকে, সবাই তো বীজগণিত, পরিমিতি, বীজগণিত এক একজন বলে তো কোনোটাই করাবো না, সম্ভবতা এক একজন এক একটা। পরিমিতি বেশি মত আছে, সব পরিমিতি এখন এক একজনে এক একটা বলি, ভাই আমি পারবো না। হ্যাঁ স্যার, আমাদের পাটিগণিতের বাস্তব সংখ্যা, ভাই পাটিগণিত অনেক করছি, বাস্তব সংখ্যা পরে। বীজগণিত কারণ পরিমিতি থেকে আসবে। হ্যাঁ, বীজগণিত, পরিমিতি, বীজগণিত, পরিমিতি শেষ করে দেন। বীজগণিত একজন, বীজগণিত একজন, পরিমিতি, বীজগণিত, বীজগণিত, পরিমিতি। স্যার আপনার যা ইচ্ছা, গুড। খালি ইচ্ছা আমার একদম বাধ্য স্টুডেন্ট। পরিমিতি, বীজগণিত, বীজগণিত, বীজগণিত। স্যার আপনার যেটা ভালো লাগে, ভালো লাগছে, ধন্যবাদ। সাদি আপনি বলছেন বীজগণিত, পরিমিতি, তারপর বীজগণিত হলে ভালো হয়। বীজগণিত বা বাস্তব সংখ্যা, বীজগণিত, বীজগণিত বা বাস্তব সংখ্যা,
বীজগণিত, আচ্ছা বীজগণিত করাবো, বীজগণিতেরই বেশি। স্যার আপনার যা ইচ্ছা যা করাবেন তাই। এখন বীজগণিত করাই সমস্যা নেই, আমার তো করাতে সমস্যা নেই ভাই। এখানে পরিমিতি তো হয়তো 3টা ক্লাস নিবন্ধনের আগে জ্যামিতি শেষ করে দেওয়া যেত, নিবন্ধনের আগে জ্যামিতি শেষ করে দেওয়া যেত, যেহেতু আপনারা বলতেছেন যে পরিমিতি। এই যে বীজগণিত শুরু করি, ওকে বীজগণিত দেখি নিবন্ধনের কোন অধ্যায় থেকে আসে, ওইটা দেখে বিশেষ করে লগ লগ থেকে করাই, লগ থেকে অঙ্ক আসবে। হ্যাঁ, লগ আর সুযোগটা করাই দিই, লগ আর সুযোগটা করাই দিই, এখান থেকে প্রশ্ন আসবে। পরিমিতি তো শেষ করতে চাইলাম রে ভাই এক একজনে, হ্যাঁ লগ আর সুযোগটা শেষ করে দিই। ঠিক আছে, সবই করাইলাম, বীজগণিত থেকে কিছু করাই, লগ আর সুযোগ থেকে। নেক্সট